ওকে, তাহলে এখন আমরা আসি ফাংশন। এই ছিল আমাদের সেটা আলোচনা। তো ফাংশনের ক্ষেত্রে যে জিনিসটা হবে, ফাংশনের প্রথমে হচ্ছে অন্বয়। অন্বয় মানে হচ্ছে সম্পর্ক বা রিলেশন। তো এই সম্পর্ক বা রিলেশন জিনিসটাকে ম্যাথের ভাষায় অন্বয় বলা হয়। অর্থাৎ আমি যদি 1 এর সাথে এর সম্পর্ক করি, 2 এর সাথে বি এর সম্পর্ক, 2 এর সাথে এর সম্পর্ক, 3 এর সাথে সি এর সম্পর্ক, তো লেখা যায় 1, এ, তারপরে 2, এ, তারপর 2, বি, তারপরে 3, সি। তাহলে এই জিনিসটা টোটালটাকে একসাথে একটা অন্বয় বলা যাবে। তারপর হচ্ছে ফাংশন। তো ফাংশনটা হচ্ছে একটু স্পেশাল। ফাংশন এক ধরনের অন্যয়, কিন্তু একটা স্পেশাল কন্ডিশনের কারণে সেটাকে ফাংশন বলা হয়। ধরো এখানে 1, 2, 3, তারপর এখানে হচ্ছে এ, বি, সি। তো এখানে আমি দুইটা ওয়ার্ড লিখছি, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মা। প্রথমে এই সেটটাকে আমি ধরি ছেলে ফাংশনটা বোঝার সাথে, দ্বিতীয় সেটটাকে আমি ধরি মা। তো আমরা নর্মাল যেই আমাদের স্বাভাবিক সম্পর্ক আমরা দেখি, মা বাবা ছেলের যে আমাদের যে সম্পর্ক, পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কে আমরা কি জানি যে একজন মা একাধিক সন্তান জন্ম দিতে পারে। অর্থাৎ একজন মায়ের একাধিক সন্তান হতে পারে, কিন্তু একজন সন্তানের একাধিক মা হতে পারে না, বাই ন্যাচারাল। তো এই জিনিসটা থেকে আমরা এই ফাংশনটা বুঝতে পারবো কিভাবে। অর্থাৎ এই পাশের যে উপাদানগুলো আছে, ছেলের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর সাথে যে মায়ের সম্পর্ক থাকবে, সেই জিনিসটা হবে কীরকম। যেমন 1 এর সাথে এর সম্পর্ক, আমি যদি আবার 1 এর সাথে বি এর সম্পর্ক করি, তাহলে কি হইল, একজন ছেলের দুইটা মা হয়ে গেল। কিন্তু এই জিনিসটা আমাদের বাস্তবিক অর্থে কি লজিক্যাল না, মানে বাস্তবিক অর্থে এই জিনিসটা আমাদের লিগ্যাল না, ঠিক আছে, স্বাভাবিক না। কারণ একটা ছেলের দুইটা মা হইতে পারে না, অর্থাৎ 2 মায়ের পেট থেকে কিন্তু এক ছেলে আসতে পারে না, ঠিক আছে। অন্য উপায় আছে, সেই উপায়টাকে আমরা আলাদা করে রেখে চিন্তা করতে হবে যে 2 মায়ের পেট থেকে একটা সন্তান আসতে পারে না। সেই হিসাবে এইখানেও এই জিনিসটা এভাবে চিন্তা করতে হবে। তো আমি যদি আবার এরকম করে চিন্তা করি, আমি ধরো বি এর সাথে 1 এর সম্পর্ক করলাম না, আমি 2 এর সাথে এর সম্পর্ক করলাম, ঠিক আছে। তাহলে কি হলো, এক মায়ের 2 সন্তান, এই সম্পর্কটা জায়েজ, মানে এটাকে মেনে নেওয়া যায়। একটা মায়ের 2টা সন্তান হইতেই পারে। তাহলে এই জিনিসটাকে কীভাবে লেখা যায়, 1, এ, 2, এ। আর প্রথমে আমি যে জিনিসটা লিখেছিলাম, সেই জিনিসটা হচ্ছে আমাদের 1, এ এবং 1, বি। তো আমি যে জিনিসটা বলছিলাম যে এক ছেলের 2টা মা হইতে পারে না, এতে করে কী হয়েছে দেখো, যে প্রথম উপাদান 2টা একই রকম হয়ে গেছে। তো দ্বিতীয়ত যে জিনিসটা বললাম যে এক মায়ের 2 ছেলে হইতে পারে, এতে করে কী হয়েছে, প্রথম উপাদানটা ভিন্ন ভিন্ন হয়েছে। তো ফাংশনের ক্ষেত্রে কন্ডিশনটাই হচ্ছে এটা, যে আমাকে অবশ্যই প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন থাকতে হবে। এই প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন না থাকে, তাহলে সেটাকে ফাংশন বলা হবে না। দ্বিতীয় উপাদান একই রকম হোক, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম উপাদানটা ভিন্ন ভিন্ন থাকতে হবে। এই কারণে এই যে অন্যটা, এই অন্যটাকে বলা হবে ফাংশন। কিন্তু আমাদের এই যে অন্যটা, দ্বিতীয় অন্যটা, এটাকে ফাংশন বলা হবে না, এটা ফাংশন না। 1a 1b এটা কোনো ফাংশন না। তো আশা করি জিনিসটা বুঝতে পারছি ফাংশন কি। ফাংশনের ক্ষেত্রে প্রথম উপাদানগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন থাকতে হবে, আর অন্যের ক্ষেত্রে যে কোনোভাবে দুইটা সংযুক্ত হলেই তাদেরকে অন্যয় বলা হবে, বা তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক বলা হবে। আচ্ছা, ফাংশনের পরে আসি ডোমেন। তো ডোমেন হইতে হলে আগে সেটাকে ফাংশন হইতে হবে। ফাংশনের প্রথম যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলোকে বলা হবে ডোমেন। যেমন আমি যদি এখানে 1, 2 এখানে এ, বি এবং সি লিখি, তাহলে 1 এর সাথে এ, 2 এর সাথে বি যদি সম্পর্ক করে, তাহলে জিনিসটা কীরকম হবে, 1, এ, তারপর হচ্ছে 2, বি। তাহলে এখানে প্রথম উপাদানগুলো এই 1, 1 এটা হচ্ছে আমাদের ডোমেন। তাহলে আমি যদি ডোমেন নির্ণয় করি, তাহলে কী লিখবো, 1, 2, সরি 1 এবং 2 এই দুটো হচ্ছে আমাদের ডোমেন। তাহলে ডোমেন নির্ণয় করলে আমরা লিখবো যে 1, 2। আচ্ছা, তারপরে হচ্ছে কোডোমেন। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে প্রথম উপাদানগুলো যেটা থাকবে, সেই উপাদানগুলোকে বলা হবে ডোমেনের উপাদান, ঠিক আছে। কোনো দুইটা সেটের মধ্যে যদি একটা অন্যয় হয় বা সম্পর্ক হয়, তাহলে সেই অন্যয় বা সম্পর্কে প্রথম সেটের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো হচ্ছে ডোমেন। তারপর হচ্ছে কোডোমেন। এরকম এই 1, 2 এবং 3, তারপর এখানে এ, বি, সি, 1 এর সাথে এ, 2 এর সাথে এ, 3 এর সাথে বি। তাহলে এখানে সম্পর্কটা হলো এরকম 1, এ, তারপর 2, এ, তারপর হচ্ছে 3, বি। তাহলে এখানে এই এ, বি, তারপর যদি আবার আছে সি, কিন্তু এখানে সি আসে নাই। তো সি না আসলেও এই এ, বি, সি তিনটাই হবে এখানে
কোডোমেন, অর্থাৎ দ্বিতীয় পদটা যেটা সেই তিনটাই, দ্বিতীয় পদের যতটা উপাদান থাকবে, সেই দ্বিতীয় সেটের যতগুলো উপাদান থাকবে সেই ততগুলো উপাদানই হবে সেখানে কোডোমেন। আচ্ছা, তারপরে আসি রেঞ্জে। 1 2 3, তারপর হচ্ছে এ বি সি। ধরি 1-এর সাথে এর সম্পর্ক হইল, 2-এর সাথে সি এর সম্পর্ক হইল, বি এর সাথে 3 এর সম্পর্ক হইল। তাহলে এখানে এই দ্বিতীয় যে উপাদানটা আছে, রেঞ্জের সংখ্যাটা হচ্ছে দুইটা সেটের মধ্যে দ্বিতীয় সেটের যেই সকল উপাদানগুলো প্রথম সেটের উপাদানের সাথে যুক্ত হবে বা সম্পর্কে জড়িত হবে সেই সকল উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ। তো এখানে এ বি সি তিনটা উপাদানই এই প্রথমের যে 1 2 3 সেই 1 2 এর সাথে সম্পর্ক তৈরি করছে, তাহলে এখানে হবে রেঞ্জ হবে এ বি সি, রেঞ্জ হবে এ বি সি। যদি শুধুমাত্র এ এবং বি সম্পর্কে জড়িত হইতো, সি সম্পর্কে জড়িত হতো, ধরো এই 2 এর সাথে সি সম্পর্কে জড়িত হয় নাই, শুধু এ 1 এর সাথে এর সম্পর্ক, বি 3 এর সাথে বি এর সম্পর্ক, তাহলে আমার এখানে রেঞ্জ হতো এ কমা বি। সি রেঞ্জের মধ্যে আসতো না, কারণ সি কোনো সম্পর্কে জড়িত হয় না। কিন্তু কোডোমেনের ক্ষেত্রে সবগুলোই হচ্ছে কোডোমেন, দ্বিতীয় সেটের যত উপাদান থাকবে সেই সকল উপাদানই হবে কোডোমেন। সে সংযোগ সম্পর্ক তৈরি করুক বা না করুক, সবগুলো উপাদানই হবে কি কোডোমেন। আর রেঞ্জের ক্ষেত্রে কন্ডিশনটা কি? রেঞ্জের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে সকল উপাদান দ্বিতীয় সেটের যে সকল উপাদানগুলো প্রথম সেটের সাথে সম্পর্কে জড়িত হবে সেই সকল উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ। তো দ্বিতীয় সেটের এখানে এ বি সি তিনটাই যদি সম্পর্কে জড়িত হয় তাহলে এ বি সি তিনটাই রেঞ্জ। যদি দুইটা এ এবং বি সম্পর্কে জড়িত হয় তাহলে সেই দুইটাকে বলা হবে রেঞ্জ। আচ্ছা, তারপর হচ্ছে সার্বিক ফাংশন। তো সার্বিক ফাংশন জিনিসটা হচ্ছে, সার্বিক ফাংশন জিনিসটা কোডোমেন এবং রেঞ্জের সাথে সম্পর্কিত। যদি কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ হয় তাহলে ওই সেটটাকে বলা হবে সার্বিক সেট, অর্থাৎ 1 2 3 এ বি সি। এখানে এটা সম্পর্ক এটা সম্পর্ক এটা সম্পর্ক করলো, তাহলে এ এখানে এই পাশের কোডোমেন হচ্ছে এখানে এ বি সি, ঠিক আছে? কোডোমেন হচ্ছে এ বি সি কোডোমেন। আর রেঞ্জ হচ্ছে এখানে রেঞ্জ তিনটাই এই পাশের তিনটার সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে তিনটাই সম্পর্কে জড়িত হয়েছে, তাহলে রেঞ্জ হবে আমাদের এ বি সি। তাহলে অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার কোডোমেন যেটা রেঞ্জও সেটা দুটো একই, তাহলে কোডোমেন এবং রেঞ্জ কি সমান, তাহলে এই সেটটাকে বলা হবে একটা সার্বিক সেট। তো এই কোডোমেন এবং রেঞ্জ সমান এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা ফলো করে পরবর্তীতে আমরা সার্বিক ফাংশনের যে ম্যাথ সেই ম্যাথও সলভ করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে বিপরীত ফাংশন। আচ্ছা, বিপরীতের আগে আমাদের এক এক ফাংশনটা জানতে হবে। তো এক এক ফাংশন জিনিসটা হচ্ছে, ধরি 1-এর সাথে 1 এর সম্পর্ক, 2 এর সাথে বি এর সম্পর্ক। এখানে একটা একটা সম্পর্ক, অর্থাৎ কোনো রিপিটেশন হয় নাই, 1-এর সাথে এ এবং 2 এর সাথে বি। তো যদি আমার এরকম হতো এর সাথে আবার 2 এর সম্পর্ক হতো, তাহলে এরকম হতো যে আমি যদি এর সাথে আবার 2 এর সম্পর্ক করি তাহলে 2 এ এরকম হইতো, ঠিক আছে? তো এর সাথে 2 এর সম্পর্ক হইলে, সরি এর সাথে 2 এর না, আমি এর সাথে 3 এর সম্পর্ক করি, তাহলে 3 এ, তাহলে 3 এ যদি সম্পর্কটা হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই যে এই জিনিসটা রিপিট হয়েছে, এ দুইবার রিপিট হয়েছে। প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন আছে কিন্তু দ্বিতীয় উপাদানের মধ্যে কি একটা রিপিট হয়েছে, মানে একই জিনিস দুইবার আসছে। তাহলে একই জিনিস যদি দুইবার আসে তখন সেটা কি এক এক ফাংশন হবে না, সবগুলো যদি ভিন্ন ভিন্ন হয়। এখানে যদি আরেকটা আলাদা উপাদান থাকতো সি, তখন 3 এর সাথে যদি সি এর সম্পর্ক হতো, তখন যদি আমরা এখানে 3c লিখতাম তখন কি হতো, এই সবটা একটা এক এক ফাংশন হতো, ঠিক আছে? এবার আসি বিপরীত ফাংশনে। বিপরীত ফাংশনটাতে পরে আসার কারণ হচ্ছে এই সার্বিক এবং একক হলে, কোনো সেট যদি সার্বিকও হয় এবং এককও হয় তখন সেটাকে বলা হবে বিপরীত ফাংশন। অর্থাৎ সার্বিক ফাংশন হইলে এবং একক ফাংশন হইলে, বা সার্বিক সেট এবং একক সার্বিক হইলে এবং একক হইলে
তখন সেই সেটটাকে বলা সেই সেটটা থেকে শুধুমাত্র বিপরীত ফাংশনটা বা বিপরীত সেটটা বের করে নেওয়া যাবে। তো বিপরীত ফাংশনটা এই জিনিসটা আমরা মেনলি ম্যাথের ক্ষেত্রে খেয়াল করব ভালোভাবে। ওকে, এবার আসি আমাদের সেটের যেই একটা টপিক মেইন পার্ট হচ্ছে এই ডোমেন নির্ণয়। এই জিনিসটা এই সেট ফাংশনের চ্যাপ্টার থেকে অবশ্যই আসে। ক নাম্বারে 2 মার্কের জন্য সৃজনশীল অবশ্যই আসে, এমসিকিউতেও আসে। তো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে 4টা নিয়ম আমি এখানে দেখাবো। এই 4টা নিয়ম ভালো করে বুঝতে পারলে আশা করি ডোমেন নির্ণয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথম নিয়মটাতে দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু একটা এনএফ ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 2। এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 5x প্লাস 2, এই একটা ফাংশন এখানে দেওয়া আছে। তো এটা একটা কি সরল ফাংশন, এখানে কোনো স্কোয়ার নাই, কোনো কিউব নাই, কোনো পাওয়ার নাই, সিম্পল একটা ফাংশন আছে, মানে এক লাইনের একটা ফাংশন, ঠিক আছে, বা এক লাইনের একটা সমীকরণ। তো এখানে স্কোয়ার হইতে পারে, স্কোয়ার হলে কোনো সমস্যা নেই, কিউব হলেও সমস্যা নেই, যে কোনো ধরনের পাওয়ার থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটা হচ্ছে কি এক লাইনের একটা সমীকরণ হতে হবে, ঠিক আছে। তো এরকম এক লাইনের সমীকরণে ডোমেন নির্ণয় করতে হলে কি করতে হবে? তো ডোমেন হচ্ছে ওই জিনিস, অর্থাৎ এই জায়গাতে আমার যে চলক থাকবে সেই চলকের মধ্যে আমি কি ইনপুট দিতে পারবো, সেই ইনপুটের মানগুলোই হচ্ছে আমার ডোমেন। ডোমেন মানে হচ্ছে ইনপুট দেয়া, মানে আমি কোন কোন জিনিসগুলোকে ইনপুট দিতে পারবো সেই জিনিসটাই হচ্ছে ডোমেন। অর্থাৎ ইনপুট দিলে আমার যেন ফাংশনটা বা যেই সমীকরণটা আছে, যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা অসংজ্ঞায়িত না হয়, সেই জিনিসটা হচ্ছে ডোমেন। অর্থাৎ এক্সের কী কী মান এখানে বসালে এখানে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না, ফাংশনটা সংজ্ঞায়িত হবে, সেই জিনিসটা বোঝাটাই হচ্ছে ডোমেন। তো আমরা দেখি এখানে এফ অফ এক্স প্লাস 2, তো এক্সের কী কী মান বসানো যেতে পারে বা কোন মানের জন্য এখানে এটা অসংজ্ঞায়িত হতে পারে, এমন কোনো কিছু আছে কি না যে জিনিসটা এখানে বসাইলে টোটাল ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে? না, এখানে এমন কোনো এক্সের মান নাই যে মানটা বসালে টোটাল ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখানে সকল ধরনের বাস্তব মান বসানো যাবে, সকল ধরনের বাস্তব মান এই ফাংশনটাতে বসানো যাবে, কারণ এটা হচ্ছে এক লাইনের একটা সমীকরণ বা এক লাইনের একটা ফাংশন। এরকম এক লাইনের একটা সমীকরণে বা ফাংশনে এক্সের বা ওই চলক যদি এক্স হয় এক্স, চলক যদি ওয়াই হয় তাহলে ওয়াই, যে কোনো চলকের যে কোনো মান তুমি বসাতে পারবা, এত করে কোনো সমস্যা হবে না, অর্থাৎ ওই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না, ঠিক আছে। তো এই কারণে দেখো এখানে কি লিখছে যে এফ অফ এক্স বিলংস টু আর, মানে বাস্তব রিয়েল নাম্বার, ঠিক আছে, বাস্তব হবে যদি ও কেবল যদি এক্স বিলংস টু আর হয়, অর্থাৎ এক্সের মানটা যদি বাস্তব হয় তাহলে এই টোটাল ফাংশনটাও কি বাস্তব হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ডোম এফ ইকুয়াল টু লিখতে পারি আর, বাস্তব। এটা গেল আমাদের 1 নাম্বার নিয়ম। অর্থাৎ আমরা এখানে কি চিন্তা করছি যে আমরা কি ইনপুট দিব, শুধুমাত্র এই চিন্তাটা করতে হবে যে কি ইনপুট দিলে আমার এই জিনিসটা বাস্তব হবে, অসংজ্ঞায়িত হবে না, এমন কোনো কিছু নেওয়া যাবে না যার জন্য অসংজ্ঞায়িত হবে, ঠিক আছে। তো এই প্রথম নিয়মটাতে কী ছিল, এটা হচ্ছে এক লাইনের একটা সিঙ্গেল লাইনের একটা সমীকরণ বা ফাংশন, এই ফাংশনটাতে আমি এক্সের যে কোনো মানই বসাতে পারবো, অর্থাৎ এক্সের সকল বাস্তব মান আমি বসাতে পারবো, বসাতে পারলে আমার এখানে যে আউটপুট, সেই আউটপুটও কোনো অবাস্তব হবে না, বাস্তবে আসবে। সেই কারণে ডোম এফ মানে আমার ইনপুটের যে মানগুলো আমি নিতে পারবো, সেই ইনপুটের মানগুলো হচ্ছে আর। আচ্ছা, 2 নাম্বার নিয়মে যেটা আছে আমাদের যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 4x প্লাস 2/7 প্লাস 2x। এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এটা একটা ভগ্নাংশ, এই রুলসটা হচ্ছে ভগ্নাংশের জন্য। তো এটা একটা ভগ্নাংশ, যে কোনো ধরনের এরকম নর্মাল ভগ্নাংশ থাকবে। এখানেও একটা ভগ্নাংশ আছে, আমরা 4 নাম্বার থেকে, এটাতে কি আছে, রুট ওভার আছে, এরকম রুট ওভার না, কোনো কিছু নেই, শুধু নর্মাল একটা এরকম ভগ্নাংশ থাকবে, ঠিক আছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি যে কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি ভগ্নাংশটা a বাই b একটা ভগ্নাংশ হয়, তাহলে আমরা এখানে একটা শর্ত থাকে যে b নট ইকুয়াল টু 0, অর্থাৎ নিচের বিটা 0 হইতে পারবে না। নিচের বিটা যদি 0 হয় তাহলে এই টোটাল ভগ্নাংশটা একটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি যে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, 0 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি হবে, সেই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কন্ডিশনটা কি, নিচের এই বিটা কি 0 হওয়া যাবে না, উপরেরটা 0 হতে পারে, সমস্যা নেই, 0কে কোনো কিছুতে ভাগ করা যায়, কিন্তু 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। আচ্ছা, এখন আমাদের এখানে মেইন চেষ্টাটা থাকবে এই যে নিচের যেই 7 প্লাস 2x আছে, এই জিনিসটা হচ্ছে
আমাদের এখানে নিচের বি এর সমান, ঠিক আছে, এই বি। তো আমাদের চেষ্টা থাকবে কি নিচেরটা যেন জিরো না হয়। হ্যাঁ, তো নিচেরটা জিরো হলে টোটালটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। আমি শুরুতেই বলছি যে আমাকে এই চিন্তাটাই করতে হবে যেন আমার ফাংশনটা অসংজ্ঞায়িত না হয়। আচ্ছা, এখন দেখো এখানে কি লেখা হয়েছে যে এফ অফ এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি 7 + 2x নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ নিচের এই মানটা যদি 0 না হয় তাহলেই এই ফাংশনটা টোটাল ফাংশনটা কি হবে, বাস্তব হবে। এই যে এফ অফ এক্স বিলংস টু আর মানে হচ্ছে বাস্তব, এই এফ অফ এক্সটা বাস্তব হবে যদি ও কেবল যদি এই নিচের মানটা যেটা 7 + 2x নট ইকুয়াল টু হয় 0। এখান থেকে আমরা কি করব, এক্সের মানটাকে বের করবো, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু হচ্ছে -7/2, এক্স ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু -7/2, অর্থাৎ এর মানে হচ্ছে আমি এক্সের মান এখানে -7/2 বসাবো না। যদি আমি এক্সের মান -7/2 বসাই তাহলে কি হবে, এই টোটাল জিনিসটা 0 হয়ে যাবে এবং 0 হলে টোটাল ফাংশনটাই অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ আমার সকল কষ্টই শেষ হয়ে গেল। তো সে কষ্ট যাতে শেষ না হয় সেজন্য কী করতে হবে, যে এক্সের মানটা -7/2টা বাদ দিয়ে বাকি অন্যান্য সকল মানই আমরা নিতে পারবো। অর্থাৎ আমাদের কন্ডিশনটা হচ্ছে যে ডোম এফ মানে আমি কী কী ইনপুট দিতে পারবো, ঠিক আছে, এক্সের মান আমি কী কী নিতে পারবো সেই জিনিসটা হচ্ছে যে এফ ইকুয়াল টু আর বাদ -7/2, অর্থাৎ আর এর মানটা কি, এই ডোমের এফের মানটা কী হবে, আর থেকে আমি -7/2কে বাদ দেবো। আরটা কি রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার থেকে আমি -7/2 এইটুকু শুধু এই মানটা শুধু বাদ দিয়ে বাকি সকল যত মান আছে আমি সকল মান এখানে নিতে পারবো, এই এক্সের জায়গায় এই এক্সের জায়গায় নিতে পারবো, ঠিক আছে। বাকি আর কোনো মানে আমার কোনো এখানে সমস্যা হবে না, অসংজ্ঞায়িত হবে না। শুধুমাত্র অসংজ্ঞায়িত বা সমস্যাটা হবে যখন আমি এক্সের মানটা -7/2 নিব। তো সেই কারণে আমার ডোম এফটা কী লিখতে হবে, যে আর বাদ -7/2, অর্থাৎ আমি -7/2 বাদ দিয়ে আর থেকে বাস্তব মান থেকে বাকি সকল মানগুলোকেই নিতে পারবো। ওকে, তারপর হচ্ছে 3 নম্বর নিয়ম, এফ অফ এক্স ইকুয়াল টু √5x + 4। এখানে আমাকে সেমভাবে চিন্তা করতে হবে যে কোন মানগুলো নিলে আমার বাস্তব হবে। তো এই জিনিসটার জন্য কি করতে হবে, √এর জন্য যে কন্ডিশনটা, √এর জন্য কন্ডিশন হচ্ছে √এর ভিতরে মাইনাস আসতে পারবে না, √এর ভিতরে মাইনাস আসা যাবে না, মাইনাস হবে না। √এর ভিতরে মাইনাস হলে সেই জিনিসটাকে অসংজ্ঞায়িত ধরা হয়। তাহলে এখন আমরা চিন্তা করব কিভাবে এই √এর ভিতরে যেন মাইনাস না আসে। তো নতুন যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছো সবাইকে স্বাগতম, এবং তোমরা বর্তমানে আমরা ডোমেন নির্ণয় নিয়ে আলোচনা করতেছি। তোমরা যারা যুক্ত হয়েছো লাইভে আমাদের সাথে, তোমরা এই লাইভটাকে তোমাদের পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে যাতে করে তারাও এই লাইভের মাধ্যমে উপকৃত হতে পারে। এবং এই লাইভের ভিডিওটি পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, এবং তোমাদের যে কোনো সমস্যা যে কোনো জিজ্ঞাসা আমাদের ফেসবুক গ্রুপে অথবা পেজে মেসেজের মাধ্যমে জানাতে পারো, ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। আচ্ছা, তো 3 নম্বর নিয়মে কী হচ্ছে, √এর ভিতরে কী হতে পারবে না, মাইনাস হতে পারবে না। তো সেই হিসাবে আমাদের চিন্তা করতে হবে যে এফ অফ এক্স বিলংস টু আর মানে এই এফ অফ এক্সটা বাস্তব হবে যদিও কেবল যদি এই √এর ভিতরে যে সংখ্যাটা আছে যে 5x + 4 > 0। আমি কি বললাম যে √এর ভিতরে মাইনাস হতে পারবে না, মাইনাস হতে পারবে না, এর মানে কি, মাইনাস হতে না পারলে কি হতে পারবে, সে 0 হতে পারবে এবং প্লাস হতে পারবে। আমি যদি একটা সংখ্যা রেখা চিন্তা করি, এরকম সংখ্যা রেখার এখানে কি থাকে 0, এদিকে থাকে প্লাসের 1, এদিকে থাকে মাইনাসের 1, এই জিনিসগুলা। তো আমি বলেছি যে এখানে মাইনাস √এর ভিতরে মাইনাসটা হতে পারবে না, অর্থাৎ এই পাশের যে পার্টগুলা এই জিনিসটা হইতে পারবে না। তাহলে আমার কি হইতে পারবে, 0 থেকে প্লাসের দিকে যে জিনিসগুলো সেগুলো হইতে পারবে। তাহলে আমাকে এই জিনিসটা বলা হয়েছে যে এই 5x + 4 নিচের এই √এর ভিতরে এই মানটা 0 এর সমান হইতে পারবে অথবা এর চেয়ে বড় হতে পারবে, 0 এর সমান হতে পারবে অথবা এর চেয়ে বড় হতে পারবে। তো 0 এর সমান বা বড় নিয়েই আমার এখানে কাজ করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আবার আমরা সেম টু সেমভাবে এক্সের মানটা বের করব। তাহলে x > হবে -4/5। তো -4/5 যদি আসে, এই কথাটার মানে হচ্ছে যে x > -4/5, এই কথাটার মানে হচ্ছে যে x এর মানটা -4/5 এর সমান বা তার চেয়ে বড় নিতে হবে, এর ছোট নেওয়া যাবে না। যদি এর ছোট নেই তাহলে এই জিনিসটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে, এখানে মাইনাস চলে আসবে, জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখানে আমরা ডোম এফটা কীভাবে লিখব, যে x such that x belongs to R এবং
এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 4-4/5, ঠিক আছে। অর্থাৎ -4/5 সমান বা তার চেয়ে বড় যদি আমি মান নিই তাহলে এই এফ অফ এক্সটা আমার সংজ্ঞায়িত হচ্ছে। এই জিনিসটা আমরা এখানে বের করলাম। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ডোমেন, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার নিয়মগুলো এবার আসে আমাদের 4 নাম্বার রুলসটাতে। তো আমাদের এই 4 নাম্বার রুলসটাতে হচ্ছে ভগ্নাংশ আছে, তার ভিতর নিচে আবার রুট ওভারও আছে। তো ভগ্নাংশ এবং রুট ওভার, আমরা এখানে ভগ্নাংশের নিয়ম দেখেছি 2 নাম্বারে। ভগ্নাংশ থাকলে কি সমস্যা ছিল, আমাদের নিচে 0 করা যাইত না। রুট ওভার জন্য আমরা কি দেখছি, রুট ওভারের ভিতরে মাইনাস আনা যাইত না। তাহলে এখন এই জায়গাতে এই দুইটা জিনিসকে একসাথে কাজে লাগাতে হবে, অর্থাৎ নিচে 0ও হতে পারবে না, নিচে মাইনাসও হতে পারবে না। দুইটা বাদ দিয়ে আমাকে চিন্তা করতে হবে। তাহলে কি করতে হবে, যে এফ অফ এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি 5x + 4 গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে। 5x + 4 গ্রেটার দেন 0 হয়। এই জায়গাতে আমি কি লিখছিলাম, 5x + 4 গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে 0-এর সমান এবং তার চেয়ে বড়। কিন্তু এই জায়গাতে বলতেছে যে 0-এর চেয়ে বড় সমানও হতে পারবে না। কি কারণে, এটা ভগ্নাংশের নিচে আছে। সমান হলে কি হয়ে যাবে, এখানে 0 মান চলে আসবে, ঠিক আছে। 0-এর সমান মানে কি, 0 চলে আসে। তো ভগ্নাংশের নিচে যদি 0 চলে আসে তাহলে সেটা অসংজ্ঞায়িত। আবার যেহেতু রুট ওভার আছে তাহলে এখানে মাইনাসও হতে পারবে না। সেই কারণে কি হতে হবে, অনলি গ্রেটার দেন 0, অর্থাৎ প্লাসের মান, অনলি প্লাসের মান অ্যালাউ। এই সিচুয়েশনের জন্য অনলি পজিটিভ নাম্বারস আর অ্যালাউড। তো এই পজিটিভ নাম্বারগুলোকে আমাদের এখানে নিলে এই এফ অফ এক্সটা কী হবে, সংজ্ঞায়িত হবে। তাহলে পজিটিভ নাম্বার নেওয়ার জন্য শর্তটা কী হবে, এই 5x + 4 গ্রেটার দেন 0 হবে। তাহলে এখানে কী লেখা যায়, এক্সের মান যদি আমরা বের করি তাহলে এক্স গ্রেটার দেন হবে -4/5। অর্থাৎ আমি যদি -4/5-এর চেয়ে বড় মানগুলো নেই, -4/5-এর চেয়ে যদি আমি বড় মান এক্সের নেই তাহলে একমাত্র এই সমীকরণটা বাস্তব হবে। তো এখানে ডোমেনটা লিখবো এটার মতো করে, জাস্ট এই যে প্রথম অংশটুকু সেম, এটুকু অংশ সেম, এখানে এটুকু অংশ সেম, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স গ্রেটার দেন -4/5, অর্থাৎ এখানে যে জিনিসটা পাইছে সেই জিনিসটা বসাই দেবো, এখানে যেটা পাইছে ওটা এখানে বসাই দেবো। প্রথম এই অংশটা কমন সেম থাকবে, ওকে। তো আমরা এই 4টা নিয়ম দেখলাম। একটা নিয়ম, প্রথম নিয়মটাতে ছিল কি, সকল বাস্তব সংখ্যার জন্য এটা এলো এরকম। এটা কখন হবে, যখন জিনিসটা কি হবে, একটা সিঙ্গেল লাইনের মধ্যে একটা সমীকরণ থাকবে বা একটা ফাংশন থাকবে, তখন এই জিনিসটা হবে। দ্বিতীয়ত আমরা দেখেছি ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কী ছিল, যে নিচে 0 করা যাবে না। তাই এই জন্য নিচের এই মানটা নট ইকুয়াল টু 0। উপরটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের, উপরটা যা খুশি হোক কোনো সমস্যা নেই। কোনো বেলায় উপরটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, শুধু টেনশন করতে হবে নিচেরটা নিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানেও রুট ওভার ভিতরে যে মানটা আছে সেই রুট ওভার ভিতরে মানটাকে মাইনাস করা যাবে না। মাইনাস না করে, রুট ওভার ভিতরে মাইনাস হয় না, এটা অসংজ্ঞায়িত হয়। তাহলে মাইনাস না করে যেভাবে করা যাবে সেটা করতে হবে। তারপরে এটার ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের কন্ডিশনটা কী ছিল, যে নিচে রুট ওভার আছে, এর মানে নিচে 0 হতে পারবে না, নিচে মাইনাস হতে পারবে না, অর্থাৎ সব প্লাস হতে হবে। এই কারণে আমরা কিনলাম অনলি গ্রেটার দেন 0। আচ্ছা, তারপরে আসে আমরা সার্বিক বা অন্টো ফাংশন। সার্বিক ফাংশনটাকে আবার অন্টো ফাংশনও বলা হয়। তো এই সার্বিক বা অন্টো ফাংশনের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমাদের একটা ফাংশন দেওয়া আছে f(x = x - 3/2x + 1). তো এই ফাংশনের মধ্যে খেয়াল করি, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে f such that, সরি এখানে একটু কাটাকাটির জন্য, তো f such that r মাইনাস বা r বাদ -1/2 টেন্স টু, এটা হচ্ছে মানে অ্যারো টেন্স টু r বাদ বা r মাইনাস প্লাসের হাফ, ঠিক আছে। তো এই ফাংশনের জন্য প্রথমে এটা একটা এবং এটা একটা, দুইটা কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে। এরকম কোনো ফাংশনে যদি এরকম করে দুইটা কন্ডিশন দেওয়া থাকে তাহলে প্রথম কন্ডিশনটা অবশ্যই হচ্ছে ডোমেনের জন্য কন্ডিশন, আর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে রেঞ্জের জন্য কন্ডিশন, ঠিক আছে। এই প্রথম কন্ডিশনটা হচ্ছে ডোমেনের কন্ডিশন, আর বাদ -1/2। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কোডোমেনের কন্ডিশন, সরি রেঞ্জ না, দ্বিতীয় এটা হচ্ছে কোডোমেনের কন্ডিশন। এখন আমরা যখন সার্বিক বের করব, আমরা একটু আগে যখন সার্বিক ফাংশনে আলোচনা করেছি, সেই সার্বিক ফাংশনের আলোচনায় আমরা বলেছিলাম যে কোডোমেন এবং রেঞ্জ দুইটা যদি সেম হয়ে যায়, কোডোমেন ইকুয়াল টু যদি রেঞ্জ হয় তাহলে সেটাকে বলা যাবে অনটো ফাংশন, ঠিক আছে। তো
তো কোডোমেন এবং রেঞ্জ এই দুটাকে সমান করলে সেটাকে হবে কি অন্টো ফাংশন বলা যাবে। তো এই অন্টো ফাংশন হইতে হলে আমাকে কোডোমেনের সাথে রেঞ্জটাকে সমান করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে যেখানে যে কাজটা করবো, দেখি কীভাবে রেঞ্জটা বের করা যায়। আচ্ছা, তো এই জায়গায় এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, সরি we did a mistake, sorry I did a mistake, আচ্ছা আমরা আগে রেঞ্জটাকে বুঝবো। তো রেঞ্জের ক্ষেত্রে যে জিনিসটা হবে, কীভাবে আমরা রেঞ্জটা বের করতে পারি, দেখো এখানে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে 5x + 1, ধরে নিবা 5x এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই যদি হয় তাহলে সেখান থেকে আমরা এই এফ অফ এক্সের পরিবর্তে এফ অফ এক্সের মানটাকে বসাবো। এফ অফ এক্সের মানটা হচ্ছে এই যে 5x + 1 ছিল, এটাকে আমরা এখানে বসালাম 5x + 1 ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এখান থেকে আমাদের টার্গেট থাকবে বা যেই জিনিসটা বের করার ইয়াটা থাকবে সেটা হচ্ছে যে এক্সের মানটাকে শুধু বের করব, অর্থাৎ এক্সটাকে বাম পাশে রেখে বাকি সব কিছুকে আমি ডান পাশে পাঠিয়ে দেবো, শুধুমাত্র এক্সটাই বাম পাশে থাকবে। তো এখানে কী করবো, 5x + 1 ইকুয়াল টু ওয়াই হলো, তারপর আমি 1টাকেও বসে পাঠিয়ে দিলাম, তাহলে y - 1 হয়ে গেল, তারপর 5টাকেও বসে পাঠিয়ে দিলাম, 5টার নিচে ভাগ হয়ে গেল। তো x ইকুয়াল টু হলো y - 1/5। তো এখানে x বিলংস টু r, মানে এই এক্সের মানটা বাস্তব হবে যদি ও কেবল যদি কখন r বিলংস টু r হয়, অর্থাৎ r এর মানটা বাস্তব হয়। কীভাবে আমি এটা বুঝবো, খেয়াল করি এখানে আমার এটা ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশের নিচে কোনো আমার ওয়াইয়ের চলক নাই। ওয়াইয়ের চলকটা কোথায় আছে, উপরে। তো নিচে যেহেতু আমার ওয়াইয়ের চলক নাই, তাহলে আমার ভগ্নাংশের নিচে 0 আসারও কোনো সম্ভাবনা নাই। উপরে 0 আসতেই পারে, কোনো সমস্যা নেই। উপরে 0 আসলে সেই জিনিসটা অসংজ্ঞায়িত হয় না, সংজ্ঞায়িত হয়। কিন্তু নিচে যদি 0 আসতো তাহলে সেটা অসংজ্ঞায়িত হতো। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখছি, যেহেতু আমার নিচে কোনো ওয়াই নাই, অর্থাৎ নিচে আমার 0 আসারও কোনো সম্ভাবনা নাই। তো নিচে 0 আসার সম্ভাবনাও কি 0ই ধরতে গেলে। ওকে, তাহলে উপরে যেহেতু ওয়াই আছে, তো উপরে ওয়াইয়ের ক্ষেত্রে আমি কী করতে পারবো, যে কোনো মানে আমি বসাইতে পারবো, এতে করে আমার কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, এর জন্য আমি বাস্তব মানেই পাবো। তো সেক্ষেত্রে এখানে আমরা এই জিনিসটা বলতে পারি যে এক্সের মানটা বাস্তব হবে যদি ওয়াইয়ের মানটাও বাস্তব হয়। তাহলে এটাই বলা হয়েছে যে এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি ওয়াই বিলংস টু আর হয়। তাহলে সেক্ষেত্রে আমার রেঞ্জ কী হবে, আর। ওকে, শুধুমাত্র এটাই দেখবো যে এখানে কোন জিনিসটার জন্য বাস্তব, এক্সট্রা বাস্তব হচ্ছে, যে জিনিসটার জন্য বাস্তব হবে সেটাই হবে রেঞ্জ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, সেম টু সেমভাবে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু হবে √ওয়াই, স্কোয়ার আছে ওই পাশে রুট করে দিলে এখানে এক্স হয়ে যাবে। ওকে, এখন এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি ওয়াই বিলংস টু আর প্লাস হয়, আর প্লাস। তো আর প্লাস মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে বাস্তব, সকল বাস্তব মানের মধ্যে যেইগুলো ধনাত্মক মান সেই জিনিসগুলো আমাকে এখানে বসাইতে হবে। কেন, √এর ভিতরে মাইনাস আসা যাবে না, মানে যত নন নেগেটিভ নাম্বার আছে, মানে অঋণাত্মক নাম্বার, অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমি নিতে পারবো। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি যে ওয়াই বিলংসটা হচ্ছে আর প্লাস। ঠিক আছে, তাহলে রেঞ্জ হবে কি আর প্লাস, মানে সকল অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বারস। ওকে, এরপর যদি আমরা এই জিনিসটার দিকে তাকাই, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2x/3x + 1, এইরকম একটা ফাংশন যেটাতে এখানে কি আছে, ভগ্নাংশ আছে। ঠিক আছে, এতক্ষণ আমরা যে ফাংশনটা দেখি সেগুলো ছিল এক লাইনের, এটাও ছিল এক লাইনের, এখানে কোনো ভগ্নাংশ ছিল না। তো ভগ্নাংশের ক্ষেত্রে একটু আগে আমরা ডোমেনের ক্ষেত্রে যে জিনিসটা চিন্তা করছি, ওই চিন্তারই লজিকটাই এখানে কাজে লাগাবো। তো কীভাবে লাগাবো, প্রথমে যে প্রসিডিউরটা সেম টু সেম প্রসিডিউর, যে আমি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিব, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম, তারপর এফ অফ এক্সের মানটাকে বসালাম, ওয়াইটাকে এই পাশে রাখলাম, তারপর এখানে কী করবো, যেহেতু এটা ভগ্নাংশ আছে আমি আর গুণন করে দিব। তো ওয়াইয়ের নিচে আমার কি মনে 1 আছে, 1-এর সাথে 2x গুণ হবে এবং ওয়াইয়ের সাথে 3x + 1টা গুণ হবে। তো এই জিনিসটা গুণ করে দিলে আমার এখানে 2x-এর 1 গুণ করলে 2x, আর ওয়াইয়ের সাথে 3x + 1 গুণ করলে 3xy + y হচ্ছে। আচ্ছা, তারপর আমার কাজটা কি, আমি শুরুতে বলছি যে আমাদের টার্গেট থাকবে কি, সবসময় এক্সটাকে বাম পাশে রেখে বাকি সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দেওয়া। তাহলে এখানে 3xy, এই এক্সটাকে আমি বাম পাশে আনবো, xy যেহেতু সেটাকে আমি বাম পাশে আনলাম, তাহলে 2x - 3xy ইকুয়াল টু হচ্ছে আমার y। তারপর কী করব, এটা এবং এটা, এই দুইটা থেকে আমি কী করব, এক্সটাকে কমন নিয়ে নিব, নিয়ে নিলে আমার কী হবে, 2 - 3y হবে, 2 - 3y ইকুয়াল টু হচ্ছে y। তারপরে এক্সের সাথে যদি এটা গুণাকার আছে সবটাকে আমি ডান পাশে পাঠিয়ে দেবো, ডান পাশে যদি পাঠাই তাহলে এক্স ইকুয়াল হচ্ছে y/2 - 3y। এখন
এই এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি এখন আমরা এই যে দেখো এখানে আমরা একটা ভগ্নাংশ পাইছি, এই যে ভগ্নাংশ পাইছি। এখন আমরা ওই ডোমেনের মতো করে চিন্তা করব, ঠিক আছে? ডোমেনের মতো করে চিন্তা করলে এখানে কী করতে পারে, যেহেতু ভগ্নাংশ আছে তার মানে কি নিচের যে 2 - 3y আছে নিচে, এই জিনিসটা কি হয়ে যাবে না, জিরো হওয়া যাবে না, অর্থাৎ নিচে জিরো আসা যাবে না, ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে এইটা হচ্ছে শর্ত। ভগ্নাংশটা যদি বাস্তব হতে হয় তাহলে কি হওয়া যাবে না, নিচে জিরো হওয়া যাবে না। ওকে, সরি। তো এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি এই যে 2 - 3y নট ইকুয়াল টু হয় 0, তাহলে y নট ইকুয়াল টু হবে কি 2/3। তাহলে আমার এই y যদি 2/3 না হয়, ঠিক আছে, y যদি 2/3 না হয় তাহলে এই x এর মানটা আসবে বাস্তব, অর্থাৎ y এর মান 2/3 ব্যতীত এই জায়গাতে যে কোনো ধরনের মান বসানো যাবে। y এর মান 2/3 ব্যতীত যে কোনো ধরনের মান বসানো যাবে। তাহলে যে কোনো ধরনের মান যদি আমি বসাই তাহলে কি হবে, আমার এই x এর মানটা বাস্তব আসবে। তাহলে আমার রেঞ্জটা হবে কি, রেঞ্জ ইকুয়াল টু হবে r বাদ 2/3, অর্থাৎ r মানে বাস্তব, সকল বাস্তব মান থেকে আমার 2/3টা বাদ দিতে হবে। এই 2/3 বাদ দিয়ে বাকি r এর যে কোনো মানকে আমি এখানে বসাতে পারবো। আচ্ছা, আমরা এবার আসি সার্বিক বা অন্টু ফাংশন। তো এই সার্বিক বা অন্টু ফাংশন হচ্ছে তো এখানে আমার এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে x - 3/2x + 1। তো এই সার্বিক বা অন্টু ফাংশন হওয়ার আগে আমাদেরকে এই রেঞ্জ সম্পর্কে ধারণা দরকার ছিল, যার কারণে আমি সেই রেঞ্জটাকে আলোচনা করলাম আগে। তো এই সার্বিক বা অন্টু ফাংশনের ক্ষেত্রে আমরা শুরুতেই দেখেছিলাম যে কোডোমেন এবং রেঞ্জ দুইটা যদি ইকুয়াল টু হয়, মানে সমান হয়, তাহলে তারা কী হবে, অন্টু ফাংশন বা সার্বিক ফাংশন বলা হবে। তো দেখি আমরা প্রথমে এখানে আমরা রেঞ্জটা নির্ণয় করব। এফ অফ এক্স ইকুয়াল টু ধরি, রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে যে প্রসিডিউরটা ছিল ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, সেম টু সেম কাজটা এখানে করব, যে এক্সের মানটা কী হয় সেটা বের করবো। এক্স ইকুয়াল টু আসছে কি y + 3/1 - 2y। তো সেম টু সেমভাবে এখানে আমি একটা যে ভগ্নাংশ পেলাম সেই ভগ্নাংশের ক্ষেত্রে আমার কী করতে হবে, নিচেরটাকে 0 হইতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি এর নিচের এটা যেটা 1 - 2y, সেই 1 - 2y নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে আসবে y নট ইকুয়াল টু হচ্ছে হাফ, অর্থাৎ রেঞ্জের মানে কী দেওয়া আছে আর, তাহলে রেঞ্জটা হবে আমার আর বাদ হাফ, ঠিক আছে? তাহলে আর বাদ হাফ যদি করা হয় তাহলে সেই জিনিসটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে এখানে আমি শুরুতে বলেছিলাম যে এই জায়গাটাতে একটা দুইটা কন্ডিশন দেওয়া আছে। প্রথমে কন্ডিশন হচ্ছে আর বাদ মাইনাস হাফ, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আর বাদ প্লাসের হাফ। তো আর প্রথম যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা সবসময় হচ্ছে ডোমেনের জন্য, আর দ্বিতীয় যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা হচ্ছে কোডোমেনের কন্ডিশন, ঠিক আছে? তো প্রথম কন্ডিশনটা ডোমেনের, দ্বিতীয় কন্ডিশনটা কোডোমেনের। তো আমার কোডোমেনের কন্ডিশন হচ্ছে আর বাদ প্লাসের হাফ, আমার রেঞ্জের কন্ডিশনও কি আর বাদ প্লাসের হাফ। তাহলে কি আমার কোডোমেন এবং রেঞ্জ দুটোই কি সেম হয়ে গেল। তাহলে আমি বলতে পারি এফ অফ এক্স হচ্ছে একটা সার্বিক বা অন্টু ফাংশন। এই সার্বিক বা অন্টু ফাংশন নির্ণয়ের জন্য আরও একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা সামনে আরেকটা মেতে দেখতে পাবো। তারপরে আসি আমরা এক ফাংশনে। এক ফাংশন, এটাকে আবার 1 ফাংশনও বলা হয়। তো এটার জন্য এই দুইটা কন্ডিশন আছে। কন্ডিশন দুইটা হচ্ছে যে x1 ইকুয়াল টু যদি x2 হলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হবে, ঠিক আছে? মানে x1 আর x2 সমান হলে এফ অফ x1 আর এফ অফ x2 সমান হবে। অথবা এটাকে উল্টাভাবে চিন্তা করা যায় যে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হলে x1 ইকুয়াল টু x2 হবে। অথবা দ্বিতীয় কন্ডিশনে যেটা বলা হয়েছে যে x1 নট ইকুয়াল টু যদি x2 হয় তাহলে এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2 হবে। অর্থাৎ আবার এটাকে উল্টাভাবে বলা যায় এরকম যে এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2 হলে x1 নট ইকুয়াল টু x2 হবে। তো এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, ধরি এফ অফ x ইকুয়াল টু 2x + 1। তাহলে এই 2x + 1টাকে আমরা একক কিনে সেটা আমরা দেখব। এককের প্রত্যেকটা মেথে এক ফাংশন নির্ণয় করার প্রত্যেকটা মেথের প্রসিডিওর অথবা তার যেই ধারা, সে ধারা সেম, ঠিক আছে? ধারাটা সব প্রত্যেকটা মেথেই একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না, যেই রকম মেথেই থাকুক না কেন। তো দেখো প্রথমেই লিখবো যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ x1 ইকুয়াল টু হচ্ছে এফ অফ x2। তো এখানে এক্সের পরিবর্তে আমি লিখতেছি x1, এখানে এক্সের পরিবর্তে আমি লিখতেছি x2। তাহলে এটার যে এক্স আছে সেই এক্সের পরিবর্তে x1 বসবে এবং x2 বসবে। তাহলে এফ অফ x1কে আমরা লিখতে পারবো 2x1 + 1, এটা থেকেই এক্সের পরিবর্তে x1। তারপর এখানে এফ অফ x2 থেকে x2 এর জন্য আমরা ইকুয়াল টু লিখতে পারবো যে 2x2 +
সরি এখানে 1, তো 2x2 প্লাস 1, তো উভয় পাশ থেকে আমি যদি 1 1 বাদ দিয়ে দিই তাহলে 2x1 ইকুয়াল টু 2x2 থাকবে, তারপর 2 দিয়ে উভয় পাশে ভাগ করে দিলে x1 ইকুয়াল টু x2 থাকবে। তো এই x আমি ধরে নিয়েছিলাম কি f of x1 ইকুয়াল টু f of x2, ওইখান থেকে আমি কি পেলাম x1 ইকুয়াল টু x2। তাহলে এই যে আমার প্রথম যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা সে কি ফুলফিল করেছে, তাহলে এই কন্ডিশন যেহেতু ফুলফিল হয়েছে তাহলে আমি বলতে পারি যে f of x একটি কি একক ফাংশন। এখন একটা ব্যতিক্রম উদাহরণ আমরা দেখব, সেই ব্যতিক্রম উদাহরণটা হচ্ছে f of x ইকুয়াল টু যদি x স্কোয়ার হয়, ঠিক আছে। তো এই উদাহরণটা একটু ব্যতিক্রম, কীভাবে এটাকে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, ঠিক আছে। ম্যানুয়ালি মানে হচ্ছে আলাদা করে মান ধরে নিয়ে কাজ করতে হবে। তো আমরা x1 এবং x2 দুইটা আলাদা মান ধরলাম, x1 ইকুয়াল টু ধরবো 1 আর x1 ইকুয়াল টু ধরলাম মাইনাসের 1। তো অবশ্যই এখানে x1 এবং x2 দুইটা ভিন্ন মান। আচ্ছা, তো এখানে দেখো আমি যদি x1 ইকুয়াল টু 1 নিই তাহলে আমার f of x1টা কী হবে, x1 স্কোয়ার হবে, মানে f of x ইকুয়াল টু x স্কোয়ার ছিল, যার কারণে f of x1 ইকুয়াল টু x1 স্কোয়ার। তাহলে x1 স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, প্লাসের 1 স্কোয়ার মানে হচ্ছে 1, সরি। আচ্ছা, তারপরে যদি আমি x2 ইকুয়াল টু মাইনাসের 1টা নিই তাহলে f of x2 ইকুয়াল টু হবে মাইনাস x2 স্কোয়ার, তাহলে x2 এর মান হচ্ছে -1, তাহলে -1 স্কোয়ার, তাহলে অ্যান্সার কত আসছে +1। তাহলে খেয়াল করো x1 এবং x2 দুইটা ছিল, এই যে x1 নট ইকুয়াল টু x2, দুইটাই ভিন্ন, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, তাহলে দুইটা ভিন্ন মান। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি যে x1 নট ইকুয়াল টু হচ্ছে x2, কিন্তু তাদের যে রেজাল্টটা মানে f of x1 এবং f of x2 এর যে রেজাল্টটা, সেই রেজাল্টগুলো কি সমান, এটাও 1 এটাও 1, দুইটা সেম অ্যান্সার। তো আমাদের কন্ডিশনে হচ্ছে হয় দুইটাই সমান হবে নাহলে দুইটাই অসমান হবে, একটা সমান একটা অসমান হলে সেটা কি এক না। তাহলে আমরা এটাতে আমাদের ছিল যে x1 নট ইকুয়াল টু x2, এবং আমরা অঙ্ক করার পরে কী পেলাম যে x1 ইকুয়াল টু পাইছি যে f of x2। তাহলে কি আমাদের কন্ডিশন যে এক এক ফাংশনের যে কন্ডিশন, সেই কন্ডিশন সে ফলো করে নাই, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে এখানে এই f of x ইকুয়াল টু x স্কোয়ার এক নয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে বিপরীত ফাংশন। কীভাবে বিপরীত ফাংশন নির্ণয় করবো, বিপরীত ফাংশনের নির্ণয়ের কাজটা সেম এস আমরা যেই রেঞ্জ নির্ণয় করেছি সেই রেঞ্জের মতো, বা আমরা যেই কী বলে সার্বিক ফাংশন নির্ণয় করছি সেই সার্বিক ফাংশনের মতোই সেম টু সেম কাজ, জাস্ট দুইটা লাইন এক্সট্রা লিখতে হবে। এখানে দুইটা লাইন এক্সট্রা লিখলে বিপরীত ফাংশনের কাজ হয়ে যাবে, বাকি সবটুকু কাজই সার্বিক ফাংশনের কাজের মতো। তো প্রথমে আমরা যে কাজটা করবো, এখানে f of x ইকুয়াল টু y ধরে নিব, সার্বিক ফাংশন আমরা সেম কাজটাই করেছি, f of x ইকুয়াল টু আমরা y ধরে নিয়েছি। পাশে এখানে এই লাইনটা একটু এক্সট্রা লিখবো যে x ইকুয়াল টু f ইনভার্স y। এই লাইনটা কীভাবে আসবে একটু এখান থেকে চিন্তা করি, এই এফটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটাকে আমরা f ইনভার্স লিখব, ঠিক আছে। তাহলে এক্সটা রয়ে যাবে f, এটা এফটা হয়ে যাবে f ইনভার্স। আমি বোঝার সুবিধার্থে এভাবে বললাম, আসলে জিনিসটা হচ্ছে এরকম যে এই যে f of x আছে, f of x ইকুয়াল টু y হচ্ছে, তো প্রত্যেক সাইডে কী হবে f ইনভার্স দ্বারা গুণ করব, f ইনভার্স অফ x ইকুয়াল টু f ইনভার্স অফ y। তো এখানে f এবং f ইনভার্স কাটা যাবে, থাকবে শুধু x ইকুয়াল টু, তাহলে এখানে হয়ে যাবে f ইনভার্স y। জিনিসটা এইভাবে, তো জিনিসটা বোঝার সুবিধার্থে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এফটাকে ওই পাশে গেলো, এটা f ইনভার্স হয়ে গেল, f ইনভার্স ইকুয়াল টু f ইনভার্স অফ y হলো, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু f ইনভার্স অফ এই লাইনটা এক্সট্রা থাকবে, এটা এখানে শেষ, এটার কাজটা পরে আসবে। তো বাকি কাজটা আমাদের সেই সার্বিক ফাংশনের মতো আগের কাজ, f of x ইকুয়াল টু y ধরে নিয়ে f of x এর মানটা বসাবো, y টাই পাশে থাকবে, তারপর আমাদের টার্গেট থাকবে কি x এর মানটা বের করা। তো এখান থেকে কাজ করে আমরা x এর মানটাকে শুধু বের করব, এটা আসলো। তারপরে কি করব, এই যে x এর মান হিসেবে শুরুতে আমরা এখানে x ইকুয়াল টু এটা পাইছিলাম যে f ইনভার্স y, এই মানটাকে আমরা এই x এর পরিবর্তে এখানে বসাই দেবো f ইনভার্স y, f ইনভার্স y ইকুয়াল টু এটা হয়ে গেল। তারপরে f ইনভার্স y এর y এর পরিবর্তে আমরা x বসাই দেবো, x বসা দিলে কি হবে, এই প্রত্যেকটা জায়গায় এখানে y এর পরিবর্তে x, এখানে y এর পরিবর্তে x, এখানে y এর পরিবর্তে x, তাহলে এটা কি হয়ে গেল f ইনভার্স x, অর্থাৎ f of x এর যেই বিপরীত ফাংশন এটা হচ্ছে f of x দেওয়া ছিল আমার এখানে f of x, এই f of x এর বিপরীত ফাংশনটা হচ্ছে f ইনভার্স
এক্স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই বিপরীত ফাংশনের কাজটা বা যেই প্রসিডিউরটা ম্যাথের প্রসিডিউরটা, সেই ম্যাথের প্রসিডিউরটা সেম এজ সার্বিক ফাংশন মানে অন্টো ফাংশনের মতো অথবা রেঞ্জের মতোই। ঠিক আছে, এক্স পর্যন্ত বের করার কাজটা সেম টু সেম ওইটা, শেষে শুধুমাত্র এক্সটা এই দুইটা লাইন আমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর শুরুর দিকে এই লাইনটা পাশে এভাবে বের করে নিতে হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই থেকে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, তাহলে এটা একটা বিপরীত ফাংশন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এই সম্পূর্ণ আলোচনা থেকে কিছু একটা সৃজনশীল আমরা দেখব, তারপর আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। আচ্ছা, সৃজনশীলে কী দেওয়া আছে খেয়াল করি, এফ সাজ দ্যাট আর টেন্স টু আর মাইনাস থ্রি, আর বা থ্রি, আর এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 3, একটি ফাংশন। তো প্রথমে বলা হয়েছে যে ক নাম্বার এফ অফ এ মাইনাস ওয়ান এর মান বের করো। এফ অফ এ মাইনাস ওয়ানের মান যদি আমরা বের করতে চাই তাহলে এখানে এফ অফ এক্সের পরিবর্তে এ মাইনাস ওয়ানটাকে বসাই দেবো জাস্ট। তো আমরা জানি দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এই 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 3। তো এখানে আমরা এক্সের পরিবর্তে এ মাইনাস ওয়ান নিব, তাহলে এই জায়গাতেও এক্সের পরিবর্তে বসবে কি এ মাইনাস ওয়ান, এখানেও এক্সের পরিবর্তে বসবে এ মাইনাস ওয়ান। তো এইভাবে এ মাইনাস ওয়ান মানগুলো বসে দিয়ে 2 দিয়ে গুণ করে দিয়ে যোগ বিয়োগ করলে এই 2a প্লাস 1 বাই এ মাইনাস 4, এটা হচ্ছে আমার এফ অফ এ মাইনাস ওয়ানের অ্যান্সার। এইভাবে এ মাইনাস ওয়ানের পরিবর্তে তোমার এফ অফ 2 থাকতে পারে, এফ অফ 5 থাকতে পারে, এফ অফ মাইনাস 10 থাকতে পারে, এফ অফ মাইনাস ওয়াই থাকতে পারে, এরকম যে কোনো কিছুই দেওয়া যে কোনো কিছুই থাকতে পারে আমাদের এখানে। তো আমাদের যে কাজটা করতে হবে, এক্সের পরিবর্তে যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটাকেই প্রত্যেকটা এক্সের জায়গাতে বসাই দেবো, তাহলে বসায় তারপর হিসাব নিকাশ করলেই অ্যান্সারটা মিলে যাবে। আচ্ছা, খ নম্বর প্রশ্নে যে কী চাইছে দেখো, প্রদত্ত ফাংশনটির একক এবং অন্টো ফাংশন বের করো। তো একক এবং অন্টো ফাংশন, আমরা একক ফাংশন বের করাটা দেখছিলাম একটু আগে মাত্র। তো সেই একক ফাংশনটা থেকে আমরা এখন এই একক ফাংশনটার কাজ দেখো, একই রকম কাজ। তো কাজটা হচ্ছে কীরকম, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু আমরা ধরে নিব। একটু আগে আমরা যে জিনিসটা বললাম যে আমরা অবশ্যই ধরি যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। তো ধরে নেওয়ার পরে তারপরে এক্সের এই যে এফ অফ এক্সের যে মানটা ছিল যে 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 3, এখানে এক্সের পরিবর্তে x1, এক্সের পরিবর্তে x1, এই যে x1 বসাই দেবো 2x প্লাস 3 বাই x1 মাইনাস 3, তারপরে এক্সের পরিবর্তে x2, 2x2 প্লাস 3 বাই x2 মাইনাস 3। তো এই দুইটা মান এখানে আমরা বসাই দেবো, তারপর কী করবো, আর গুণন করবো। ঠিক আছে, আর গুণ করে এগুলো গুণ করে ভাঙাই দেবো, তারপরে এখানে দুই পাশে যেগুলো একই রকম থাকবে সেগুলো বাদ দিয়ে দিব। তো এখানে 2x1 x2 2x1 x2 একই রকম, -9 একই রকম, তাহলে দুই পাশ থেকে বাদ দিয়ে দিব, তাহলে থাকবে এই 6x1 মাইনাস প্লাসের 3x2, যে 6x1 প্লাস 3x2 মাইনাসের 6x2 প্লাসের 3x1। তো এখানে তারপর আমরা x1টাকে দুইটাকে দুই পাশে নিয়ে নিব, এই x1টা এই পাশে x2টা এই পাশে, তাহলে -9x1 ইকুয়াল টু -9x2। এইভাবে আমরা উভয় পাশ থেকে যদি -9 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে কি x1 ইকুয়াল টু x2, অর্থাৎ এই এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 থেকে আমরা x1 ইকুয়াল টু x2 পেয়ে গেলাম। এর মানে কি আমার সে কন্ডিশন ফলো করছে। আমাদের কন্ডিশনে কী ছিল যে x1 ইকুয়াল টু x2 হলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হবে। ঠিক আছে, তো এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 যদি হয় তাহলে এটা কি একক হবে, তাহলে আমার এখানে সে কন্ডিশন ফুলফিল হয়েছে। আমি এফ অফ x1 ইকুয়াল টু x2 ধরে নিয়েছি, এফ অফ x2 ধরে নিয়েছিলাম, সেখান থেকে আমি কি x1 ইকুয়াল টু x2 পেয়েছি, তাহলে সেই হিসাবে আমি বলতে পারি যে এফ অফ x একটি একক ফাংশন। আচ্ছা, এবার আসবো আমরা অন্টো ফাংশন কীভাবে বের করবো বা সার্বিক ফাংশনকে কীভাবে কাজ করা যায়। আচ্ছা, তো খ নম্বরে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই। আচ্ছা, যদি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়, সার্বিক ফাংশনের আমরা যেই প্রবলেমটা সলভ করেছিলাম এর আগে, সেই প্রবলেমে আমরা এই জিনিসটা বলেছিলাম যে প্রথমে আমরা ধরে নিব এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তারপর এফ অফ এক্সের পরিবর্তে সেই এফ অফ এক্সের মানটাকে বসাবো 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তো 2x তারপর কী করবো, আর গুণন করে দেবো 2x প্লাস 3 ইকুয়াল টু তাহলে xy মাইনাস 3 হলো। তারপর সেখান থেকে শুধু এই xyটাকে বাম পাশে আনবো, আমার টার্গেট থাকবে কি শুধু এক্সটাকে বাম পাশে রাখা, বাকি সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তো 3টাকে পাশে পাঠিয়ে দিয়ে xyটাকে বাম পাশে নিয়ে আসলাম। তারপরে এই দুইটা থেকে আমি x কমন নিব, x কমন নিলে x ইন্টু
টু মাইনাস ওয়াই হলো। তারপরে এই টু মাইনাস ওয়াইটা এখানে ইন্টু আকার আছে, এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলে সে ডিভাইডেড হয়ে নিচে বসে যাবে, মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়াই। ওকে, এখন এই জায়গাতে যে কাজটা করব আমি, সার্বিক ফাংশনটা যখন বোঝাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে সার্বিক ফাংশনের আরেকটা নিয়মে কাজ ম্যাথ করা যায়, সেই নিয়মটা আমরা সামনে দেখব। তো এটা হচ্ছে সেই নিয়ম। আমার এখান থেকে যে এক্সের যে মানটা বের হলো, সেই এক্সের মানটাই আমি এই এফ অফ মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়াই হিসেবে ধরে নিব। অর্থাৎ এখন এই মানটাকে আমি এফ অফ এক্সের যেই জায়গাটা ছিল, অর্থাৎ আমাদের এফ অফ এক্সটা ছিল এই যে এফ অফ এক্স ইকুয়াল টু ছিল টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। তো এখানে যে জায়গাগুলোতে এক্স ছিল সেই জায়গাগুলোতে আমি কী ধরে নিছি, মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়াই। এখন এক্সের পরিবর্তে সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো আমি সরি এই মানটাকে আমি বসাবো। তো এই যে যেমন টু ইন্টু এক্স ছিল, এখানে টু ইন্টু এটা বসালাম প্লাস থ্রি, তারপর নিচে এক্স ছিল, এক্স মাইনাস থ্রি ছিল, তো এখানে এক্সের পরিবর্তে এই সবটাকে বসালাম, তারপর মাইনাস থ্রি করলাম। তারপর এটাকে হিসাব নিকাশ করবো, সম্পূর্ণটাকে লসাগু, এখানে লসাগু করে যোগ করবো, লসাগু করে বিয়োগ করবো নিচে, তারপরে যোগ বিয়োগ করার পরে দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ, উপরের ভগ্নাংশটাকে এখানে লিখলাম, তারপর ক্রস দিয়ে নিচের ভগ্নাংশটাকে এখানে উল্টে হরটা চলে যাবে লব হয়ে, লবটা চলে যাবে হর হয়ে, দেখে তারপরে কাটাকাটি করব, কাটাকাটি করলে অ্যান্সার হবে শুধু ওয়াই। তো এখানে এই জিনিসটাই দেখতে হবে যে অ্যান্সারটা ওয়াই হচ্ছে কিনা। যদি অ্যান্সারটা ওয়াই আসে তাহলে ওয়াই ইকুয়াল টু, যেমন শুরুতে আমরা ধরে নিয়েছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ যে জিনিসটা আমরা ধরে নিয়েছিলাম সেই জিনিসটাই আমাদের আবার প্রমাণিত হইল। তো এইটাই যদি প্রমাণিত হয়, অর্থাৎ অ্যান্সারটা যদি ওয়াই আসে, তাহলে বলা যাবে যে এই এফ অফ এক্স হচ্ছে একটি অনটু অথবা সার্বিক ফাংশন। এটা হচ্ছে আমাদের 2 নম্বর নিয়মের সলিউশন। আর প্রথম নিয়মের সলিউশনটাতে কী ছিল, যে সার্বিক হবে কখন, যখন আমাদের কোডোমেন এবং রেঞ্জ দুইটাকে যখন সমান হবে তখন সেটা হবে সার্বিক। আমাদের ভিডিওর সামনের দিকের অংশে এই জিনিসটা আলোচনা করা হয়েছে যে সার্বিক ফাংশন, এবং সার্বিক ফাংশনটা হবে কখন, যখন কোডোমেনটা এবং রেঞ্জটা দুইটা সমান হবে, তখন হবে সেটা সার্বিক ফাংশন। আর দ্বিতীয় নিয়মে এখানে এটা আমরা করলাম, এখানে আমরা কোনো শর্ত দেখি নাই, কোডোমেন রেঞ্জ সমান আছে কিনা এগুলো কোনো কিছু আমরা দেখি নাই, দেখার দরকারও নেই। এখানে আমরা কি করব, এক্সের মানটাকে বের করবো, সেই এক্সের মানটাকে আবার এই এফ অফ এক্সের জায়গায় বসে দেবো, এফ অফ এক্সের পরিবর্তে সেই মানটাকে বসে দেবো, বসালে এখান থেকে ওয়াই আসবে অ্যান্সার যদি ওয়াই আসে তাহলে আমরা সেটাকে বলে দেবো সে একটা অনটু বা সার্বিক ফাংশন। যদি ওয়াই না আসে তাহলে সে অনটু বা সার্বিক ফাংশন নয়। আচ্ছা, তো আমাদের 3 নম্বর যে প্রশ্নটা ছিল, 3 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছিল যে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করা, অর্থাৎ এই এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস থ্রি যে ফাংশনটা ছিল এটার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ আমাকে এফ ইনভার্স এক্সটা বের করতে হবে, এখানে এফ ইনভার্স এক্সটাকে নির্ণয় করতে হবে। তো এফ ইনভার্স এক্সটা আমরা কীভাবে নির্ণয় করবো সেই জিনিসটা দেখি। আমরা একটু আগেই দেখলাম বিপরীত ফাংশন কীভাবে কাজ করব, সেম কাজটাই এখানে। প্রথমে আমরা যে লিখবো যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এই সার্বিক সেটের সার্বিক ফাংশনের যে কাজটা আমরা করছি সেম টু সেম ওই কাজটাই এক্স পর্যন্ত আসবো। এখানে এই যে এফ অফ এক্স ইকুয়াল টু, আমি এখানে ডিটেলস আর লিখি নাই, যে তো এখানে এই যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই নিলাম, সেই এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই এর এফ অফ এক্স মানে আমি এটা লিখবো যেটা এফ অফ এক্স ছিল আমার প্রশ্নে। তারপর বাকি কাজটাকে সবটুকু এটার মতো করে সেম টু সেম করবো, আমরা সব এটার মতো সেম টু সেম কাজ করে এই এক্স পর্যন্ত আসবো। এই যে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়াই। তারপরে আমি কি বলছিলাম, এই যে এদিকে আমরা যে আলাদা করে এটা থেকে এদিকে এই এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই লিখছি, সেই এখানে এক্সের পরিবর্তে সেই এফ ইনভার্স ওয়াইটাকে বসাই দেবো, ঠিক আছে। তারপরে এফ ইনভার্স ওয়াইটাকে বসে দিলে এখানে উভয় সাইডে আমি কী করবো, তখন ওয়াইয়ের পরিবর্তে এক্স বসিয়ে দেবো। ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাইলে তখন আমার প্রত্যেকটাই এক্সের হয়ে যাবে, ফাংশনটা টোটাল ফাংশনটা আমার এক্সের হয়ে যাবে। তখন এখানে এই যে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি বাই টু মাইনাস এক্স। তো এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। ওকে, আচ্ছা, আমরা এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সার্বিক ফাংশন, অন্টু ফাংশন, তারপরে হচ্ছে বিপরীত ফাংশন, সার্বিক অন্টু বিপরীত, সার্বিক বা অন্টু বিপরীত এবং এক এক।
এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখানে তোমাদের যার যেই সমস্যাটা থাকবে সেই জিনিসটা তোমরা আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ করে জানাতে পারো, অথবা আমাদের এই ভিডিওটা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে, সেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা জিনিসটা আবার দেখে নিতে পারো। তারপরে কোনো সমস্যা থাকলে তখন তোমরা আমাদেরকে গ্রুপে কমেন্ট করতে পোস্ট করে জানাতে পারো, অথবা পেজে মেসেজ করে জানাতে পারো। আনাস আহমেদ লিখেছে কথাগুলো ভালো করে বোঝা যায় না। আসলে ভাই এটা মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যুর কারণে এই জিনিসটা হচ্ছে। চেষ্টা করতেছি কথাটা যতটুকু ক্লিয়ার রাখা যায়। আচ্ছা, এখন আমরা কিছু এমসিকিউ দেখি। এমসিকিউ হচ্ছে, দেখি 1 নম্বর এমসিকিউটাতে কী বলা হয়েছে, যে ইউ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং এ একটা সেট হচ্ছে 2 3 6 8। তাহলে এ সি অথবা এ প্রাইম মানে পূরক সেট যেটাকে বলা হয়, সেই পূরক সেট হচ্ছে এ সি, কমপ্লিমেন্টারি সেট। ঠিক আছে, তো সেটার মানটা কত হবে? তো পূরক সেটটা বের করার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে যেই সেটের পূরক সেট বের করব সার্বিক সেট থেকে সেই সেটটাকে বাদ দিতে হবে, অর্থাৎ এখানে ইউ থেকে এটাকে বাদ দিতে হবে। আমি যদি এখানে ইউ বাদ এ লিখি, তাহলে যে জিনিসটা অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের এই পূরক সেটের মান। তাহলে আমি এখানে ইউ থেকে এ বাদ দেওয়া মানে কি, এ এর যে সকল উপাদানগুলো ইউ এর উপাদানগুলোর সাথে মিলে সেই উপাদানগুলো বাদ যাবে। অর্থাৎ এখানে 3 4 6 8, এখানে 3 4 6 8 এই 4টা উপাদান বাদ যাবে। তাহলে থাকলো কোনগুলা? 1 2 5 7। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার এই যে 1 2 5 7, এই কোন নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 4 হলে এক্স এর মান কত? তো এখানে দেওয়া আছে যে রুট ওভার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 4 হলে এক্স এর মানটা কত? 16 17 18 এবং 20। তো এই ম্যাথটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে সিম্পলি আমরা রুট ওভার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 4 লিখব, লিখে তারপর উভয় পাশে স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 16, তারপর 1টাকে ওই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 17। তাহলে আমাদের অ্যান্সার এখানে হচ্ছে গ নাম্বারটা 17। তারপর আমরা লিখব এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 1, ফাংশনটির ডোমেন কোনটি? তাহলে এই ফাংশনটার ডোমেন কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ফাংশনের যে ডোমেন, সেই ডোমেনটা হচ্ছে, এখানে আমি যে ডোমেন আলোচনা করেছিলাম সেই আলোচনার মধ্যে বলেছিলাম, সেই আলোচনাটা হচ্ছে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেই কাজটার ক্ষেত্রে 4টা রুলস ছিল। 4টা রুলসের যে প্রথম যে রুলসটা আমি আলোচনা করেছিলাম, সেই প্রথম রুলসে ছিল যে ডোমেনের ক্ষেত্রে যদি আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা যদি একটা সিঙ্গেল লাইনের হয়, ঠিক আছে, এখানেও ফাংশনটা সেই সিঙ্গেল লাইনের, তাহলে সেই সিঙ্গেল লাইন ফাংশনের ক্ষেত্রে ডোমেন হবে অলওয়েজ বাস্তব সংখ্যা, মানে আর অলওয়েজ বাস্তব সংখ্যা এবং আর এই ডোমেন এই ফাংশনটার ডোমেন হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমরা দেখি কোন অপশনে সেটা লেখা আছে। প্রথমে লেখা আছে ক হচ্ছে ডোম এফ ইকুয়াল টু আর বাদ হাফ, হবে না এটা। তারপর লেখা আছে ডোম এফ ইকুয়াল টু আর বাদ 2, এটাও হচ্ছে না। আর বাদ হাফ মানে হচ্ছে বাস্তব সংখ্যা থেকে হাফ বাদ, অর্থাৎ বাস্তব সংখ্যার একটা উপাদান এখানে বাদ যাচ্ছে, তাহলে সকল বাস্তব সংখ্যা হচ্ছে না। তাহলে তারপর আর বাদ 2, এটাও সেম, একটা উপাদান বাদ যাচ্ছে, সকল উপাদান হচ্ছে না। ডোম এফ ইকুয়াল টু আর, এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার। ঠিক আছে, একটা সিঙ্গেল লাইনের উপাদান ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনের জন্য ডোমেন হবে সবসময় আর বা বাস্তব সংখ্যা। তারপর 4 নম্বর অপশনটাতে আর যাওয়ার দরকার নেই, এখানে ডোম এফ ইকুয়াল টু জেড লেখা হয়েছে, এটা হবে না। ওকে, তারপর এখানে আমাদের দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 2 হলে জি অফ 2 কত? এই যে একটু আগে আমরা এফ অফ এ মাইনাস 2 এর একটা ম্যাথ করেছি, সরি এ মাইনাস 1 এর এফ অফ এ মাইনাস 1, ওইটার এটা সেম, ওখানে এফ অফ এক্স ছিল, এখানে আমরা এটাকে জি অফ এক্স দ্বারা মেনশন করলাম। তো জি অফ 2 এর মান কত? জি অফ 2 এর মানে হচ্ছে এক্সের পরিবর্তে এখানে 2 বসানো হয়েছে, তাহলে এই জায়গাতে আমি এক্সের পরিবর্তে 2 বসাই দিব। তাহলে 5 ইন্টু 2 মাইনাস 2, তাহলে 5 ইন্টু 2 মাইনাস 2, সরি মাইনাস 2, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 8। তাহলে এই খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর হচ্ছে এ বি সি একটা সেট, তাহলে পি অফ এ এর উপাদান কয়টি? পি অফ এ মানে আমরা যে জিনিসটা বলেছিলাম, আমাদের যেই পাওয়ার সেট আছে সেই পাওয়ার সেটটা হচ্ছে পি অফ এ। তো এই পাওয়ার সেটের বের করার জন্য আমরা একটা সূত্র শুরুতে একদম বলেছিলাম, যে সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n,
এই 2 টু দি পাওয়ার n হচ্ছে পাওয়ার সেটের সূত্র। তো 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে এই সেটের উপাদান সংখ্যাটা হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। তাহলে n এর মান যদি আমি 3 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 3 হবে। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এই 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। আচ্ছা, তো সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো আমরা এখানে যে জিনিসটা দেখতেছিলাম যে নাম্বার অফ এস ইকুয়াল টু হচ্ছে 50, নাম্বার অফ এ ইকুয়াল টু 30 এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেওয়া আছে 20। তাহলে নাম্বার অফ বি কত? এই ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমাদের সূত্র ছিল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এই সূত্রটা ইউজ করে আমরা এখানে প্রত্যেকটার মান বসাই দিয়ে এই নাম্বার অফ বি এর মানটা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে এখানে নাম্বার অফ বি এর অ্যান্সারটা হবে আমাদের এ ইউনিয়ন বি হচ্ছে 50 ইকুয়াল টু 30 প্লাস এটাকে আমরা নাম্বার বিটাকে এক্স ধরে নিই, এক্স মাইনাস হচ্ছে ইন্টারসেকশন বি 20। তো এখান থেকে এক্স ইকুয়াল টু হবে 40। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার 40, নাম্বার অফ বি ইকুয়াল টু হচ্ছে 40। আচ্ছা, তারপর হচ্ছে দেখো 1,2 1,3 তারপর 2,3 তারপর 2,5 এটি একটি। তো এই জিনিসটা একটা অন্যই এখানে দেওয়া আছে। তো এইটা আসলে কি, এখানে কিছু জিনিস আমি 1 2 1 3 2 3 2 5 লিখেছি। এটা কি হবে? এটা কি অন্যয় হবে, নাকি এটা ফাংশন হবে, নাকি এটা একক ফাংশন হবে, নাকি এটা সার্বিক ফাংশন হবে? তো অন্যের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনোভাবে সম্পর্কে দুইটা সেট যদি সম্পর্কে জড়িত হয় তাহলে সেটা হচ্ছে কি অন্যয়। হ্যাঁ, তো যে কোনো দুইটা সেট এখানে সম্পর্ক জড়িত হলে সেটা অন্যটা আমরা জানি। ফাংশনের ক্ষেত্রে কি জানি আমরা? ফাংশনের ক্ষেত্রে কন্ডিশনটা ছিল প্রথম উপাদানগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে। তো এখানে আমরা দেখি প্রথম উপাদানগুলো আমাদের ভিন্ন ভিন্ন নাই, মিল আছে। তো তাহলে এটা ফাংশন হচ্ছে না। এক এক ফাংশনের ক্ষেত্রে কি একটার সাথে এক এক ফাংশনের ক্ষেত্রে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান সবগুলোই কি ভিন্ন ভিন্ন হতে হবে। ঠিক আছে, সবগুলো এখানে ভিন্ন ভিন্ন। তো এখানে আমার ভিন্ন ভিন্ন নাই, মিল আছে, তাহলে এটা এক এক ফাংশন হচ্ছে না। আর এক এক না হলে তারপর এখানে হচ্ছে আবার সার্বিক ফাংশন। তো এটাকে আবার সার্বিক ফাংশনও বলা যাচ্ছে না। তাহলে সেই হিসাবে এটাকে আমরা বলতে পারি কি এটা অন্যয়। ঠিক আছে, র্যান্ডমলি একটা সম্পর্ক এখানে দেওয়া হয়েছে, তাহলে সেই জিনিসটা বলা যায় যে এটা একটা অন্যয়। তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। তো আশা করি তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলে বা যারা শুরু থেকেই আমাদের সাথে ছিলে তারা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এবং আমাদের যেই আজকের টোটাল ক্লাসটা যে হলো সেই ক্লাসের ব্যাপারে তোমাদের যে মতামত, সেই মতামত তোমরা আমাদের ফেসবুক পেজে যে ভুল ত্রুটি, যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, হ্যাঁ কিছু ঘাটতি থাকতে পারে বা কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আশা করি সেই জিনিসটা তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা এবং সেই জিনিসটা কীভাবে আরও ভালো করা যায় সেই মতামত তোমরা দিবা। তো মার্জিয়া মিশা থ্যাংক ইউ আপু, ধন্যবাদ। তারপরে শরীফুল ইসলাম বলেছে সুন্দরভাবে, ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। তোমাদের জন্য আসলে কষ্ট করে এই জিনিসগুলো করা। তো তোমরা যদি তারপরও কোনো জিনিসে কোনো সমস্যা থাকে তাহলে পার্সোনালি আমাকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমি সাইফুল ইসলাম আরাফাত এই অর্গানাইজেশনের সাথে আছি এবং আমাদের যে পেজ আছে সেই 0 পয়েন্ট অর্গানাইজেশনের যে পেজটা, সেই পেজেও তোমরা মেসেজ নক দিতে পারো, সেখানেও আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যে কোনো ধরনের সমস্যা এই আজকের এই চ্যাপ্টার রিলেটেড তোমরা আশা করি জিজ্ঞাসা করবা। তাহলে সেই সমস্যাগুলোর সমাধান হলে তাহলে দেখা যাবে যে তোমার যে শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে ম্যাথ কীভাবে ভালো করা যায়, ম্যাথ ভালো করার উপায় হচ্ছে 3টা। একটা হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে তোমাকে কি কি করতে বলছে, তোমাকে কি করতে হবে বা তোমাকে কি দেওয়া আছে, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। সেকেন্ডলি অবশ্যই তোমাকে সেখানে সূত্র বা ফর্মুলা সেই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। থার্ডলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো আজকে যে আলোচনা করলাম এই আলোচনাটা করা পরে তোমরা যদি এখন নিজেরা প্র্যাকটিস না করো বা এতক্ষণ তোমরা যে সময় দিলে এখানে সেই সময়টা কীভাবে কাজে লাগবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সূত্রগুলো শিখতে হবে। এখানে যে 2টা সূত্র আছে সেই 2টা সূত্র শিখতে হবে বা আরও কিছু যে নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাদের আবার একটু রিভিউ করতে হবে। তারপরে এই রিলেটেড ম্যাথগুলো করতে হবে। এখন এই চ্যাপ্টারটা থেকে কি কি ধরনের ম্যাথ ইম্পর্টেন্ট এটা একটা আমি ইন শর্টে বলি তোমাদেরকে। প্রথমে আমরা যেই ভ্যানচিত্রের ম্যাথ করলাম সেই ভ্যানচিত্রের ম্যাথটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জিনিসটা থাকে।
পেনচিত্রে ম্যাথগুলো থাকে, ঠিক আছে, তিনটা সেট দিয়ে যে ম্যাথগুলো সেটা থাকে। তারপরে ফাংশনের চ্যাপ্টারের ডোমেন এই জিনিসটা বেশি আসে, রেঞ্জ একটু কম আসে তোমাদের জন্য, ঠিক আছে। রেঞ্জ এটা ইন্টার লেভেলে গেলে ওটার ব্যবহারটা আবার একটু বাড়ে বেশি। তোমাদের এসএসসি লেভেলে ডোমেনেরটা একটু বেশি আসে, তো ডোমেনেরটাকে একটু ভালো করে জোর দিয়ে পারবা, এটা থাকেই ফাংশনের প্রশ্ন হলে। তারপরে হচ্ছে এক ফাংশন, এক, ঠিক আছে। তারপরে থাকে সার্বিক, ঠিক আছে, অথবা অন টু, এক অথবা ওয়ান। তারপরে থাকে বিপরীত। তো এই 5টা টপিক তোমরা ভালো করে যদি চর্চা করো তাহলে এই চ্যাপ্টার থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এই 5টা টপিক তোমরা ভালো করে এই চ্যাপ্টার থেকে চর্চা করো। গাইড থেকে সৃজনশীল আছে, সেই সৃজনশীলগুলো আমি এখানে সময় স্বল্পতার কারণে বেশি সৃজনশীল দেখাতে পারি নাই। তো তোমরা বাসায় যে বিগত বছরের টেস্ট পেপার বা প্রশ্নগুলো থেকে তোমরা সৃজনশীল বেশি বেশি করে সমাধান করো, তাহলে এই জিনিসটার সমাধান হয়ে যাবে। আর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90% প্লাস, ঠিক আছে। 90%-এর বেশি সম্ভাবনা থাকে প্রশ্ন আসার। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটা সেভাবে গুরুত্ব সহকারে দেখবা এবং তোমরা সেভাবে চ্যাপ্টারটাকে কমপ্লিট করবা, ঠিক আছে। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য আমি সাইফুল ইসলাম আরাফাত সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।